প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের আর একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 44, 45, 46 পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, 2 বায়ু কি, তাই না? বায়ু বা বাতাস। আমরা বায়ু দেখতে পাই না। আমরা কি বায়ু দেখতে পাই? পাই না, কিন্তু বায়ু আমাদের চারপাশে আছে। বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি, তাই কি না? গাছের ডালপালা ও পাতার নাড়াচাড়া দেখে আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে। তা এখন বলছে যে বায়ুর বৈশিষ্ট্য কি। হ্যাঁ, বায়ুর বৈশিষ্ট্য কি কি? তাহলে আমরা বায়ুর বৈশিষ্ট্য একটু লিখে ফেলি যে বায়ুর বৈশিষ্ট্য কি কি। তাহলে বায়ুর বৈশিষ্ট্য হলো বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে এবং বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। তাহলে আমরা এখানে লিখব বায়ুর বৈশিষ্ট্যগুলো। 1 নম্বর, বায়ু জায়গা দখল করে, বায়ু জায়গা দখল করে। তাহলে বায়ু জায়গা দখল করে। 2 নম্বর, বায়ুর ওজন আছে। এগুলো কিন্তু বায়ুর সাধারণ বৈশিষ্ট্য, ঠিক আছে? বায়ুর ওজন আছে, বায়ুর ওজন আছে। এবং 3 নম্বর, বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে, বাধা প্রদান করে, প্রদান করে। তাহলে সাধারণ বৈশিষ্ট্যগুলো আমাদের মুখস্থ হয়ে গেল। কি কি? বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে এবং বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। ওকে, এরপরে নিচে চলে যাই। দেখো, এখানে বায়ুর বৈশিষ্ট্য 1 দেওয়া আছে, মানে 1 ভাগ। এখানে বলছে কি করতে হবে। দেখো, প্রথমে 2টি পরিষ্কার কাচের গ্লাস ও একটি কাচের বা প্লাস্টিকের পরিপূর্ণ পাত্র নিই। এই যে যেমন আমরা চিত্রতে দেখতে পাচ্ছি, 2টি গ্লাস, একটি কাচের পাত্র বা প্লাস্টিকের, যাই হোক। 2 নম্বরে, একটি গ্লাস পানিপূর্ণ পাত্রে এমনভাবে ডোবায় যাতে গ্লাসের ভেতর পানি প্রবেশ করতে পারে। এই যে যেমন দেখো, মানে উল্টা করে ডুবাচ্ছে, উল্টা করে ডুবাচ্ছে, যেন উল্টা করে ডুবানোর কারণে এই গ্লাসের ভেতরে কিন্তু পানি প্রবেশ করতেছে। 3 নম্বর, গ্লাসটিকে পানির ভেতর উল্টা করে ডুবিয়ে রাখি, এই যেমন চিত্রে দেখতে পাচ্ছি। 4 নম্বর, দ্বিতীয় গ্লাসটিকে উল্টা করে চাপ দিয়ে পানির ভেতরে প্রবেশ করাই। এই যে দেখো, দ্বিতীয় গ্লাসটিকে ঠিক প্রথম গ্লাসের নিচে নিয়ে সামান্য কাত করে, যাতে দ্বিতীয় গ্লাসের বাতাস প্রথম গ্লাসে যেতে পারে। এই যে চিত্রে দেখো, এই চিত্রের কথা। 6, গ্লাসের 2টির মধ্যে কি পরিবর্তন হচ্ছে তা লক্ষ্য করে ফলাফল খাতায় লিখে। তো আমরা নিচে আর একটু পড়ে নিব, এরপরে আমরা ফলাফল লিখব। আমরা পড়লে বুঝতে পারবো আসলে কি কি লেখা উচিত। এখানে বলছে বায়ুর বৈশিষ্ট্য 2য় ভাগ। দেখো, এগুলো হলো বায়ুপূর্ণ ফুটবল। বায়ুপূর্ণ মানে কি? এই ফুটবলগুলোতে বাতাস পরিপূর্ণ, ঠিক আছে? দেখো কি করতে হবে। 1 নম্বরে হলো ফোলানো বা চুপসানো 2টি ফুটবল নিই। 2 নম্বরে 2টি বলেই চাপ প্রয়োগ করে ও আঘাত করে। 3 নম্বরে কাজটি থেকে যা পর্যবেক্ষণ করি ও বুঝতে পারি তা খাতায় লিখে রাখি। মানে এখানে এই কাজগুলো আমাদের করতে হবে। তো চলো নিচে আর একটু পড়ে ফেলি আমরা। দেখো, বায়ুর বৈশিষ্ট্য 3য় ভাগ। বায়ুর বৈশিষ্ট্য 3য় ভাগ কি করতে হবে? 1 নম্বর হলো কাঠিতে সুতা বেঁধে একটি দাড়িপাল্লা তৈরি করি। 2টি বেলুন, একটি আলপিন নিয়ে। এই দেখো, 2টি বেলুন, একটি আলপিন। 3 নম্বর, পাশে দেখানো ছবির মতো বেলুন 2টিকে দাড়িপাল্লার 2 পাশে ঝুলিয়ে দিই। 4 নম্বর হলো দাড়িপাল্লাটিকে আনুভূমিকভাবে সমান করি। এই যে আনুভূমিক বা মাটি বরাবর সমান করি।
5 নম্বর, আলপিনের সাহায্যে আলতো করে বেলুনের মুখের দিকে একটি ছিদ্র করি যাতে বাতাস আস্তে আস্তে বের হয়ে যেতে পারে। 6 নম্বর, বেলুন ও দাড়িপাল্লার কিরূপ পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। 7 নম্বর, নিজের পর্যবেক্ষণ খাতায় লিখে রাখি। এই যে যেমন আস্তে আস্তে এই যে বেলুনের ভেতরে এই আলপিনটা প্রবেশ করাচ্ছে। এখন এখানে আলোচনা দেওয়া আছে, দেখো আলোচনা দেওয়া আছে যে প্রথম ভাগের কাছ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করো। গ্লাস দুইটির মধ্যে কি ঘটেছিল, কেন ঘটেছিল, ঘটনার ফলাফল থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে এইটুকের করি যে দেখো যে আসলে এই যে এখানে যখন দেওয়া হয়েছে, দেখো একটা দ্বিতীয় গ্লাস থেকে প্রথম গ্লাসে প্রবেশ করে, কারণ এই দ্বিতীয় গ্লাস থেকে প্রথম গ্লাসে প্রবেশ করে কারণ বাতাস প্রথম গ্লাসটি থেকে পানিকে ঠেলে বের করে দেয়। ঘটনাটির ফলাফল লক্ষ্য করা যায় যে বায়ু দখল করে, অর্থাৎ এই ফলাফল লক্ষ্য করা যায় যে বায়ু দখল করতেছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ভাগ কি? দ্বিতীয় ভাগে আমরা বলতে পারি যে ধরো এই যেমন বলের কথা বলা হয়েছে, তাই না? বলের কথা বলা হয়েছে, দ্বিতীয় ভাগের কথা বলের কথা বলা হয়েছে না? তাহলে এখানে আমরা বলতে পারি যে বল দুটি নিয়ে খেলা করার সময় আমি অনুভব করলাম যে বায়ুপূর্ণ বলটিতে আঘাত করি বা চাপ দেই, তখন বল বিপরীতমুখী চাপ দেয়। বায়ুপূর্ণ যেটা, এই যে এটার কথা বলছে যে বায়ুপূর্ণ, তুমি যখন এই বায়ুপূর্ণ এই বলে যখন আঘাত বা চাপ দেওয়া হবে সেটা বিপরীত দিকে, অর্থাৎ তুমি যেদিকে চাপ দিবা ঠিক তার উল্টা দিকে কিন্তু সেটাও একটা কি করবে, একটা চাপ প্রয়োগ করবে। কিন্তু এই যে নিচে তুমি যদি দেখো, মানে এগুলা কোনটার ফলাফল পড়তে জানো? এই যে এটার ফলাফল কিন্তু এই যে দ্বিতীয় ভাগের কথা, দ্বিতীয় ভাগ। আচ্ছা, এটা আগে পড়ে নি, তারপরে আমি তোমাদের বোঝাই, তাহলে মনে হয় বেশি ভালো হবে। দ্বিতীয় ভাগ থেকে দেখো, বল দুটি নিয়ে খেলা করার সময় তুমি কি অনুভব করেছো, পর্যবেক্ষণ করেছো, ঘটনাটির ফলাফল থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আর তৃতীয় ভাগ থেকে নিচের বিষয়গুলো চিন্তা করো। দাড়িপাল্লা ভারসাম্য ঠিক আছে, কেন ছিল বা কেন ছিল না, দাড়িপাল্লার এই 5টি ভারী ছিল এবং কেন, এই 3টি কাজ থেকে বায়ুর কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাহলে আমরা পর্যায়ক্রমে আমরা প্রথমে এই যে দেখো গ্লাসের বিষয়টা বলছে, এবার আমরা এই যে মানে এই বেলুনের বিষয় বলের বিষয়ে আসি। তাহলে কি, যখন এই বলকে কি করা হয়, যখন চাপ প্রয়োগ করা হয়, বলটাও কি একটা বিপরীতমুখী চাপ দেয়, কিন্তু এই চুপসানো বল কোনো বিপরীতমুখী চাপ দেয় না। চুপসানো বলে তুমি চাপ দাও, দেখবা ওর ভিতরে ঢুকে গেছে। এই যে দেখো, যেমন এই যে চিত্রে কিন্তু দেখা যাচ্ছে, এই যে একটু দেখো নিচু টাইপের, তাই না? একটু কিন্তু নিচু টাইপের এখানে। তাহলে যখন তুমি এই মানে পরিপূর্ণ বায়ুওয়ালা পরিপূর্ণ ফুটবলকে তুমি যখন চাপ দিচ্ছ, সেও কিন্তু একটা বিপরীতমুখী। তুমি চাপ দিচ্ছ এইদিকে আর বল চাপ দিচ্ছে এই দিকে, তুমি চাপ দিচ্ছ নিচের দিকে আর বল চাপ দিচ্ছে এই দিকে, অর্থাৎ তোমার চাপ এই দিকে আসতেছে, এইদিকে আর বলের চাপ এই দিকে যাচ্ছে। ক্লিয়ার? এটাই বলছে। আর চুপসানো বলের ক্ষেত্রে দেখো, তুমি চাপ যেদিকে দিচ্ছ এই বলটাও সেদিকেই যাচ্ছে, চাপ যেদিকে দিচ্ছ বলটাও সেদিকে চুপসাচ্ছে। ওকে, তাহলে দেখো আরও পর্যবেক্ষণ করলাম, বায়ুপূর্ণ বলটিকে মেঝেতে ছুঁড়ে মারলে বলটি লাফিয়ে উঠে আসে। বায়ুপূর্ণ বল, এটার কথা বলছে। এখন এই বায়ুপূর্ণ বল যখন তুমি মেঝেতে বা যে কোনো জায়গায় তুমি যদি নিচে ড্রপ দাও, এই বলটা কিন্তু আবার উপরে উঠে আসবে, তাই কি না? এই বলটা আবার উপরে উঠে আসবে। কিন্তু এই চুপসানো বল যদি তুমি নিচে ড্রপ দাও বা মেঝেতে ড্রপ দাও, এই বলটা কি তোমার ড্রপ দেওয়ার সঙ্গে সঙ্গে কি আসবে, মানে বা ছুঁড়ে মারলে, মাটিতে ছুঁড়ে মারলে বা ছুঁড়ে মারলে কি তোমার কাছে আসবে? অবশ্যই আসবে না চুপসানো বল। কিন্তু বায়ুপূর্ণ বলটা কিন্তু আবার তোমার কাছে ফেরত আসবে, চুপসানো বলটা তোমার কাছে ফেরত আসবে না, কিন্তু চুপসানো বলটি লাফিয়ে আসে না। তাহলে এই ফলাফল থেকে আমরা বুঝতে পারলাম, এই বায়ুপূর্ণ ফুটবল এবং চুপসানো ফুটবল থেকে আমরা বুঝতে পারলাম যে এই ঘটনাটির ফলাফল থেকে লক্ষ্য করা যায় বায়ু বল ও বায়ু বল প্রয়োগে বাধা দেয়। বায়ু বল প্রয়োগে কি দেয়? বাধা দেয়।
এরপরে যেটা আমরা পড়েছি এই যে আলপিনের বিষয়টা, এই যে বেলুন এবং আলপিনের বিষয়টা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি যে আসলে দাড়িপাল্লার ভারসাম্য ঠিক ছিল না, দাড়িপাল্লার ভারসাম্যটি ঠিক ছিল না, কারণ দাড়িপাল্লা এক পাশে বায়ুপূর্ণ বেলুন ছিল, অন্য পাশে বায়ুহীন বেলুন ছিল। তাহলে এক পাশে বায়ুপূর্ণ আর এক পাশে বায়ুহীন বেলুন ছিল। তাহলে ফোলানো বেলুনটি দাড়িপাল্লার যে পাশে ছিল সেই বেলুনটি ভারী ছিল, মানে ফোলানো বেলুনটি যেই পাশে ছিল, ফোলানো বেলুনটি যেই পাশে ছিল সেই পাশে কি ছিল, ভারী ছিল। এই এই দুটোই কিন্তু বায়ুপূর্ণ, কিন্তু যখন একটা এই আলপিন দিয়ে যখন বাতাস বের করে দেওয়া হয়েছে তখন কিন্তু এর ভারসাম্য কিন্তু হারিয়ে গেছে। তাহলে যখন এই ফোলানো বেলুনটি যখন কি ছিল, এক পাশে ছিল, তখন সেটি ভারী ছিল, কারণ ফোলানো বেলুনের ভিতরে বায়ু ছিল। আর এখন যখন এই যে আলপিন দিয়ে এই বেলুনটা ফুটা করে দেওয়া হয়েছে তখন এর ভিতরে কোনো বায়ু ছিল না, এর ভিতরে কোনো বায়ু ছিল না। তো এই হলো আমাদের পর্যবেক্ষণ। তাহলে আমরা নিচে চলে যাই, আমরা ফলাফল দেখতে পাই। দেখো আমরা এখন এতক্ষণ আমরা মুখে মুখে বলছি, এখন আমরা এই জিনিসটা খুব সুন্দর করে বুঝে নেব। দেখো আমরা যখন বায়ুপূর্ণ দ্বিতীয় গ্লাসটি পানির নিচে কাত করি তখন দ্বিতীয় গ্লাস থেকে বাতাস প্রথম গ্লাসে প্রবেশ করে, বাতাস প্রথম গ্লাসে পানিকে ঠেলে বের করে দেয়। এই পরীক্ষাটি থেকে আমরা বুঝতে পারি বাতাস প্রথম গ্লাসটি থেকে পানি সরিয়ে সেই জায়গা দখল করে। এই যে এটার কথা বলছে, বাতাস মানে এই ঠেলে বের করে দেয়, যে পানি যখন কাত করি তখন এই যে দেখো এই যে পানিটা বের হয়ে যাচ্ছে এবং ওই জায়গায় বাতাস প্রবেশ করতেছে। তাহলে আমরা বলতে পারি বাতাসটা কি করছে, পানিটাকে বের করে বাতাসটা ওই জায়গা দখল করছে। ফুটবলের কথা যদি চিন্তা করো, আমরা যখন বায়ুপূর্ণ ফুটবলটিকে আঘাত করি বা চাপ দিই তখন বলের দিক থেকে একটি বিপরীত চাপ অনুভব করি। এই যে যেমন দেখো এই চিত্রে দেখানো হয়েছে, এই যে চাপ দিচ্ছে, এই লোকটা চাপ দিচ্ছে এই যে এই হলুদ, এই যে দেখো এই হলুদ চিহ্নটার দিকে, আর এই বল চাপ দিচ্ছে দেখো এই যে নীল চিহ্নটার দিকে। তাহলে বলের চাপ, এটা হলো বলের চাপ, আর এটা হলো এই লোকের চাপ, এই হাতের চাপ, আর এটা হলো বলের চাপ, তাই না? তাহলে এটা হলো বল মানে ফুটবল, এই ফুটবলটা এইদিকে চাপ প্রয়োগ করতেছে আর এই লোকের হাতটা এইদিকে চাপ করতেছে। এটা কিন্তু মানে বায়ুপূর্ণ বেলুনের ক্ষেত্রে। কিন্তু এখন দেখো ফুটবলের ভেতরে বায়ুর বলটিকে চুপসে যেতে বাধা দেয়, অবশ্যই মানে বাধা দিতেছে, কিন্তু মানে চুপসে যেতে, যেন বলটা চুপসে না যায়। এই বায়ুটা কি করতেছে ভেতরে থেকে এই চুপসানো, অর্থাৎ তুমি যখন চাপ দিচ্ছ, চাপ দিলে কি হয়, ন্যাচারালি চাপ দিলে কিন্তু চুপসে যায় বা নিচের দিকে দেবে যায়, কিন্তু আসলে এই দেবে যাওয়াটা বাধা প্রয়োগ করতেছে এই বায়ু। অপরদিকে চুপসানো বল যখন আমরা আঘাত করি, চাপ প্রয়োগ করি, তখন আমরা বিপরীতমুখী চাপ অনুভব করি না, যেটা আমি একটু আগে তোমাদের দেখালাম। এর কারণ হলো বলটিতে কোনো বায়ু নেই। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে। ওকে, এরপরে আমরা সর্বশেষ আলপিনের কথাটা চিন্তা করি, যে দাড়িপাল্লায় ঝোলানো বেলুন দুইটির মধ্যে আমরা একটি বেলুনকে আলপিন দিয়ে আলতো করে ফুটো করে দিই, তখন দাড়িপাল্লাটি ফোলানো বেলুনটির দিকে হেলে পড়ে। এই যে যেমন দেখো এই যে ফোঁটা করা হয়েছে, অর্থাৎ এই যে এই ছবিতে দেখানো হচ্ছে আস্তে করে এই বেলুনটির ভেতরে আলপিন প্রবেশ করানো হচ্ছে। যখনই প্রবেশ করছে তখন এই যে বেলুনটির অবস্থা এরকম হয়ে গেছে, অর্থাৎ চুপসে গেছে, বায়ুগুলা বের হয়ে গেছে, বায়ুগুলা কি হয়ে গেছে, বের হয়ে গেছে। দেখো ফুটো করে দিই তখন দাড়িপাল্লাটি ফোলানো বেলুনের দিকে হেলে পড়ে। এর কারণ হলো ফোলানো বেলুনটির মধ্যে তখন বায়ু আছে, এই যে সামঞ্জস্য, অর্থাৎ সমান সমান আছে, তখন ফোলানো বেলুনের মধ্যে কিন্তু বায়ু আছে। আর যখনই ফোটা করে দেওয়া হয়েছে তখন কিন্তু এর মধ্যে দেখো বায়ু নাই, শুধুমাত্র এটার মধ্যে বায়ু আছে, এই জন্য কিন্তু এটা এদিকে হেলে পড়েছে। দেখো ফোলানো বেলুনটির মধ্যে তখনও বায়ু আছে এবং সেটি অন্যটি থেকে ভারী। এই যে এটার মধ্যে বায়ু আছে, এটার তুলনায় এটা কিন্তু ভারী, এই জন্য এই দাড়িপাল্লাটি হেলে গেছে এইদিকে। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে বায়ুর ওজন আছে। বায়ুর কি আছে? ওজন আছে। সারসংক্ষেপ সর্বশেষ, পদার্থের ওজন আছে ও জায়গা দখল করে। আবার বায়ুর পরীক্ষাগুলো থেকে আমরা জানতে পেরেছি যে বায়ুরও ওজন আছে এবং জায়গা দখল করে। তাহলে পদার্থের ওজন আছে, জায়গা দখল করে আমরা দেখেছি, এবং বায়ু পরীক্ষা যখন করলাম তখন আমরা দেখতে পেলাম যে বায়ুরও ওজন আছে, জায়গা দখল করে। সুতরাং বায়ু একটি পদার্থ। সুতরাং
বায়ু একটি পদার্থ। এই সমস্ত বিষয়, এই ফুটবল, এই পানির মধ্যে গ্লাস ঢুকানো, এই যে বেলুন দাড়িপাল্লায় ঝুলানো, সব কিছু থেকে আমরা বিশ্লেষণ করে বলতে পারি যে বায়ুর ওজন আছে, বায়ু জায়গা দখল করে। সুতরাং যেহেতু বায়ুর ওজন আছে, বায়ুর জায়গা দখল করে, পদার্থের বৈশিষ্ট্যের মধ্যে কি কি ছিল? পদার্থের বৈশিষ্ট্যের মধ্যে ছিল পদার্থের ওজন আছে, পদার্থ জায়গা দখল করবে, পদার্থের নির্দিষ্ট আকার আছে, পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে, তাই কি না? তাহলে ওজন, যেহেতু এই বায়ুরও ওজনও আছে এবং বায়ু জায়গা দখল করে, সুতরাং আমরা বলতে পারি বিস্তার বিশ্লেষণ করে যে বায়ু একটি পদার্থ। এছাড়াও বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। বায়ুর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমি প্রথমেই লিখে দিয়েছি, তারপরে এখানে দেখে রাখো যে বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে, বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। এই তিনটা মুখস্থ করে ফেলবা। বায়ুর বৈশিষ্ট্য, বায়ু কি করে? বায়ুর জায়গা দখল করে, বায়ুর ওজন আছে, বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। ক্লিয়ার? তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।